ভাইজান এসে গেছে। এমন কি ঘটনা ঘটেছে যা ফোনে জানানো সম্ভব হয়নি? আমাকে সশরীরে আসতে হলো। সর্বনাশ হয়ে গেছে ভাইজান। ওই প্রফেসর রায়হান খান আমাদেরকে পথে নামানোর ব্যবস্থা করেছে। মানে চেয়ারম্যান হিসাবে আমি এত বছর যে সরকারি খাস জমি লিজ নিয়ে ভোগ করে আসছি, তা এবার আমার হাতছাড়া হয়ে গেছে ভাইজান। কিন্তু তুমি তো আমাকে বলেছিলে 15 বছরের জন্য এবারে তুমি লিজ পাচ্ছ। হ্যাঁ, অনেক টাকা খরচ করে সেই ব্যবস্থা এবার করেছিলাম, কিন্তু রায়হান খান সমবায় সমিতির সভাপতি হিসাবে ওই চাষা ভূষা সদস্যদের নিয়ে পিএনওর অফিসে গিয়ে সব জমি 30 বছরের জন্য ওদের নামে লিজ নিয়ে গেছে। না, ওরা যতই লিজ দিয়ে থাকুক ওই সব জমি তোমরা ভোগ করবে, আর আমি আজই সেই ব্যবস্থা করব। মৌলানা সাহেবকে খবর দিয়েছো? জি ভাইজান। মিলাদ শেষ করে তোমাদের সবাইকে নিজ নিজ দলিল বুঝিয়ে দেবো। এখনো কিছু করিনি, তবে এখন করবে। ভোটারের নেতা হয়ে আমার সাথে শত্রুতা করার পরিণাম কি আজ তোকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। গরিবদের নেতা সেজে আমার বোন জামিকে অসম্মান করে যে জমি তুই লিজ দিয়েছিস তা ফিরিয়ে না দিলে তোর নেতাকে শেষ করে দেবো। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, এই জুলুম অত্যাচার তোমরা বন্ধ করো। মা বন্ধু ইজ্জত নিয়ে চিনিমিনি না খেলে আর জীবন তোমরা কেড়ে নাও না। তোর জীবন কেড়ে নিয়ে তো আর আমার বোন জামের ক্ষতিপূরণ হবে না। শোন, আমাদের হাত থেকে তোর লোকদের জীবন বাঁচাতে চাইলে নিজ পাওয়া সরকারি জমির দলিল 15 বছরের জন্য আমার নামে লিখে দিতে হবে, তা না হলে এই গ্রামের কাউকে বাঁচতে দেবো না। বল, দলিল লিখে দেবে কিনা? ঠিক আছে, আমি তোমাদের শর্তে রাজি। তাহলে কাল সকালে লিজের দলিল লিখে আমাদের কাছে পৌঁছে দিয়ে আসবি। কথা ঘর খেলাপ হলে এই এলাকায় কারবালা হয়ে যাবে, কথাটা মনে রাখিস। বলো। এত কষ্ট করে আপনি আমাদের উপকার করতে এসেছেন, তাই আপনাকে শুভেচ্ছা না জানিয়ে পারলাম না। এই নিন, কিন্তু এই দলিলকে কেন্দ্র করে যদি আইনের আশ্রয় নিয়ে আমার বোন জামাইকে অপমান করার চেষ্টা করো, তাহলে তোমার জীবন দিয়ে তার প্রায়শ্চিত্ত করতে হবে। কথাটা মনে রেখো প্রফেসর। স্যার, ওই লম্পট চেয়ারম্যান সোলেমান সরকারের কারণে আমরা এতটা বছর যে হক থেকে বঞ্চিত ছিলাম তা আজ ফিরে পেয়েও আবার ওদের হাতে তুলে দিতে হলো। আমরা যে আশা বুকে নিয়ে এতদিন দুঃখে কষ্টে দিন কাটিয়েছিলাম, আজ তাও শেষ হয়ে গেল স্যার। যে লিজের জমিকে কেন্দ্র করে ওরা আমার সন্তানকে কেড়ে নিয়েছে, বাড়িঘর সব জ্বালিয়ে পুড়িয়ে নিঃস্ব করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কেন আইনের আশ্রয় নিলেন না স্যার? কারণ একটাই, আইন আইন ওদের হাতের মুঠোয়। তাই দলিল যদি আমি না দিয়ে আসতাম, তাহলে আমাকে সহ তোমাদের সবাইকে ওই জালিমদের হাতে জীবন দিতে হতো। যাকে তোমরা এক কাজ করো, আমার বাপ দাদার ভিটে মাটি সহ জায়গা জমি যা কিছু আছে তা তোমরা সমানভাবে ভাগ করে নিয়ে বেঁচে থাকার পথ খুঁজে নাও। আপনি কি পথে না নিয়ে আমরা নিজেরা খেয়ে পড়ে বেঁচে থাকবো? তা হতে পারে না। তাহলে তোমরাই বলো এখন আমি কি করব? স্যার, আমাদের ভাগ্যে যা হবার
তা তো হয়ে গেছে, তাই আমাদের ভবিষ্যৎ বংশধররা যাতে আমাদের মতো ভাগ্যহারা না হয় তার একটা পথ খুঁজে বের করুন স্যার। হ্যাঁ, আজ থেকে 15 বছর পর আমাদের দলিল আমরা যাতে ফিরে পাই তার একটা ব্যবস্থা করুন। আমরা ব্যর্থ হয়েছি, কিন্তু আমাদের ভবিষ্যৎ বংশধররা যেন ওই জুলুমবাজদের জুলুম অত্যাচারের শিকার হয়ে আমাদের মতো মুখ থুবড়ে পড়ে না থাকে, সেজন্য প্রত্যেক ঘর থেকে অন্তত একজন ছেলেকে কোরবানি দিতে হবে। যার ঘরে একটি ছেলে রয়েছে তাকে মনে করতে হবে তার ঘরে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করেই নাই। দেখবে সেই সন্তানই একদিন এই এলাকাকে রক্ষা করবে। স্যার, আপনার কথা মতো প্রত্যেক ঘরের বড় ছেলেদের নিয়ে এসেছি। এতদিন সবাই যে হাতে কলম নিয়ে শিক্ষা নিয়েছো, এবার সেই হাতে লাঠি তুলে নিয়ে জীবন রক্ষার জন্য শিক্ষা নিতে হবে। লড়াই করে হয় বাঁচতে হবে আর নয় মরতে হবে। বলো তোমরা রাজি? সাবাস। এখন আমার ঘর থেকে একজনকে দেওয়া বাকি আছে, তাই না? শফিক, সাজ্জাদ, রুস্তম, দেখতে যেন অপূর্ব সুন্দর লাগে সেই রকম সাজে সাজাতে হবে, শরীফটা বলে দিয়েছে। আর তাই পোশাক পাঠানোর কথা। কিন্তু কোথায় পোশাক? ইলিয়াস, শরীফকে শিগগির একটা ফোন করতে ভাই। হ্যালো ভাইজান, কথা বলো। কে? দুলাভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন? মামুনি কোথায়? ওকে দাও, জন্মদিনের শুভেচ্ছা জানাতে হবে না? তা না হয় জানাবেন, কিন্তু নতুন পোশাক পাঠাবেন বলেছিলেন। কোথায় সে পোশাক? এখনো আসেনি কেন? জানিনি তো, যেদিনে পোশাক আসেনি এ কথা যদি দোলামা জানতে পারে তখন কি অবস্থা হবে বলুন তো দুলাভাই। ট্রেনেই পাঠাতাম, কিন্তু ট্রেন মিস করেছি, তাই হেলিকপ্টার চার্টার করে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, বলেন কি? ঘন্টায় 25,000 টাকা খরচ দিয়ে হেলিকপ্টারে পোশাক পাঠিয়েছেন? হ্যাঁ, মহাহারা মেয়ে আমার, ওর খুশি চাইতে টাকার মূল্য আমার কাছে বেশি হতে পারে না। বাইরে গিয়ে দেখো, অলরেডি হেলিকপ্টার ল্যান্ড করতে যাচ্ছে। হেলিকপ্টার থেকে তাড়াতাড়ি লাগে তুমি নামো না। জি আচ্ছা। দোলা, বিশেষ কাজে তোমার বাবা আজকে পরে আসতে পারেনি, তাই তোমার জন্মদিনের জন্য হেলিকপ্টারে এই পোশাকগুলো পাঠিয়ে দিয়েছে। ড্যাডি, শোনো, তোমার মামা বলেছে তোমাকে নিয়ে পাগলা বাবার মাজার জিয়ারত করে দোয়া নিয়ে আসছে। এটা তোমার বাবার নির্দেশ, তাই শীঘ্রই তৈরি হয়ে চলে এসো। ঠিক আছে, গাড়িতে ওঠো।
দোলা মামনি নাচের স্কুলে ভর্তি হবে? হ্যাঁ, তার নাচ শেখার শখ হয়েছে। তাহলে ওই ডান্স মাস্টার এখানে এসে যেন নাচ শেখায়, সেই ব্যবস্থাই আমি করছি। না না। হ্যাঁ, ও এই সেই ডান্স মাস্টার? হ্যাঁ মামা। অথচ আমি শুনে ভেবেছি তুমি বুড়ো মানুষ হবে। এ তো বাচ্চা ছেলে। তাই ইয়াং ম্যান, কোথায় ডান্স শিখেছো তুমি? শিল্পকলা একাডেমিতে। তোমাকে 50,000 টাকা দেবো, বিনিময়ে তোমার স্কুল বন্ধ করে দিয়ে আমাদের ভাগ্নি যখন মন চাইবে তখনই তুমি ওকে নাচ শেখাবে। সম্ভব নয়, 50-এ না পোষালে 1 লক্ষ টাকা পাবে। বহু কষ্ট করা আমার নাচের স্কুল বন্ধ করে এখানে এসে আপনাদের ভাগ্নিকে তার ইচ্ছা মতো যখন তখন নাচ শেখাবার জন্য নাচের শিক্ষক হিসেবে আমার জন্ম হয়নি। এই হাত পারে নাচানাচি করিস তুই? সামান্য ডান্স মাস্টার হয়ে তোর এত বড় সাহস? না, শুধু নাচানাচি করো না, প্রয়োজনে সিংহের মতো গর্জনও করতে পারি। সিংহের গর্জন শোনার জন্য তোর এখানে ডাকিনি। বল, এখানে এসে আমার ভাগ্নি তুই নাচ শিখাবি কিনা? শুনুন, বহু সাধনার পর নাচ শিখে নৃত্যশিল্পী হতে হয়। নাচ মানে এখানে এসে আপনাদের ভাগ্নের শরীর মালিশ করার বিষয় নয়। আরে নাচ, গান, সংস্কৃতি তাদের জীবনে মানায় যারা তার মর্ম বুঝে সাধনা করে জীবন বিসর্জন দেয়। আর সেই সাধনাকে আপনারা টাকার বিনিময় পুতুল খেলার মতো খেলতে চাইছেন। মনে রাখবেন, সংস্কৃতির সাধনা আপনাদের মতো অহংকারী মানুষের জীবনে আসতে পারে না। মুখ সামনে কথা বলছি। হ্যাঁ, আপনারা ডেকে এনে যা ইচ্ছে তাই বলবেন, আর আমি সব মুখ বুঝে সহ্য করব, তাই না? শুনুন, আপনারা যা প্রশ্ন করেছেন আমি তার উত্তর দিয়েছি মাত্র। পায়ের জুতো খুলে কিন্তু ছুঁড়ে মারেনি। আসে। এই দাঁড়া, এই বাড়িতে যেমনি বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, তেমনি অনুমতি ছাড়া বেরিয়ে যাওয়াটাও অপরাধ। এই চোখ, আমি কারো অনুমতি ধার ধারি না। কথাটা মনে রাখিস। অসম্মান করেছে, কিন্তু আমি তোমাকে সম্মান দিয়ে আমার মনের ইচ্ছে পূরণ করব, ভালোবেসে আপন করে নেব। স্যার, এই নিন বেতন। এই মাসের বেতন তো তুমি একবার দিয়ে দিয়েছ। জি না স্যার, এটা মিস তুলার বেতন। মিস তুলার বেতন? এই যে, আপনি এদিকে আসুন। আপনি? আপনার ছাত্রী। ও, বিলাসিতা কারাগার থেকে বেরিয়ে এসেছেন তাহলে? ঠিক আছে। প্রথম তালিম নেওয়ার নিয়ম কি জানেন? শিক্ষাগুরুকে শ্রদ্ধা জানিয়ে আশীর্বাদ নিতে হয়। বেশ, একবার করে দেখান তো। এই, চুপ করো সবাই। শুনুন, প্রথমে 2 হাত তুলে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে হয়, তারপর এইভাবে 2 হাত বুকে নিয়ে বাবা মায়ের আশীর্বাদ দিতে হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। তাহলে একবার করে দেখান তো। দেখাচ্ছি স্যার, কিন্তু তার আগে আপনি আমাকে তুমি বললে খুশি হব। ঠিক আছে ঠিক আছে, এবার তুমি দেখাও তো। না, এভাবে নয়, সোজা 2 হাত উপরে তুলো। উপরে তুলো, এভাবে। চেহারাটা সোজা রাখো, চেহারাটা সোজা রাখো। হ্যাঁ, এইভাবে। তারপর কোমরটা এরকম বাঁকা করতে হবে। হ্যাঁ, 1 2 3। কি হলো? যেভাবে বলছি সেভাবে করো। হ্যাঁ, এই মেয়ে শুনতে পাচ্ছ না? এই দোলা, এদিকে এসো। তুমি আমার দিকে তাকে কি দেখছো? আরে কি দেখছো? শোনো, 2 হাত এভাবে কোমরে রেখে রাখো রাখো। আরে রাখো না।
আহা, রাখো তো। তারপর ডান পা সোজা করে এইভাবে উপরে তোলো। আহা, করো না। এভাবে উঠাও। হ্যাঁ, ইজি। তাই মেয়ে, নাচ শেখার ব্যাপারে তোমার কোনো আগ্রহ আছে? যদি থাকে তাহলে আমি যেভাবে করছি সেভাবে করে দেখাবে। দেখো, 1 2। ঠিক আছে, এবার তুমি দেখাও। আরে আরে, থামো 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 থামো। যেভাবে উল্টাপাল্টা নাচছো, একটু পরে নিশ্চয় বলবে উঠুন বাঁকা। তাই সোজা রাখার জন্য এখানে নয়, এই টিলার উপরে গিয়ে সাধনা শুরু করো। যাও, এই যাও যাও যাও। আরে, নাও, এটা ধরে সাবধানে উঠে আসার চেষ্টা করো। শক্ত করে ধরো। চলো। দোলা, এদিকে এসো। কি ব্যাপার, এগুলো কি? নতুন কাপড়। কে আনতে বলেছে? আমি এনেছি। প্লিজ, আপনি সাধারণ মানুষের মতো থাকবেন না, হ্যান্ডসাম হিরোর মতো থাকবেন, যাতে একবার দেখলে বারবার হাজারবার দেখতে ইচ্ছে করে। না, লাগবে না। কেউ আমাকে দেখুক, আমি তা চাই না। চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও। এই চল। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও, আরে যাও না, যাও। এই শোনো, তোমরা তো সবই শুনেছো, ব্যাপারটা কি বলো তো? আমি এমন কি অন্যায় করেছি যার জন্য উনি এত খেতে দিলেন? নিশ্চয়ই বড় ভাইয়ের স্ত্রীর কথা মনে পড়েছে। কোনো কারণে যদি তার স্ত্রীর কথা মনে পড়ে তাহলে উনি খুব বেশি রেগে যায়। উনি বিয়ে করেছেন? শুধু বিয়ে নয়, বাচ্চাও আছে। তার মানে দোল যে বাচ্চাটা আছে ওটা তোমাদের কারো বাচ্চা নয়? জি না। আচ্ছা, ওনার স্ত্রীকে তো দেখলাম না। ডিয়ার জানো জান, বাবুকে নিয়ে তুমি দূরে সরে আছো, কিন্তু এবার আর দূরে থাকতে দেবে না। হ্যাঁ, এই মেয়ে, তোমার উদ্দেশ্যটা কি? ভালো। ভালো মানে? ভালো মানে ভালো। আপনার স্ত্রীও খুব ভালো, ভেতরে আপনার জন্য অপেক্ষা করছে। হাই দুলা ভাই। কখন এসেছো? অনেকক্ষণ হয়েছে। এসে আপনার বাবুকে গোসল করিয়েছি, লোশন মেখেছি। আর আমার ছাত্রীদের কাছে
আমার স্ত্রী বলে পরিচয় দিয়েছো না? অন্যায় কি করেছে? আমি তো আপনারই শালী। আপনি যদি বিয়ে করেন তাহলে প্রথম ছুটিটা তো আমারই। আর তাই হঠাৎ করে চলে এসেছি কেন জানেন? বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমিও বলে দিয়েছি বিয়ে করলে আপনাকেই করবো। সেই জন্য সরাসরি কথাটা জানাতে চলে এলাম। মেয়ে আমার ছোট হলো, আমার মাথায় যে চিন্তা আসেনি ওর মাথায় এসেছে। বড় বোন ছিল তান সবচেয়ে আপন, সুখ দুঃখের সাথী। তাই বড় বোনের একমাত্র আমানত তার সন্তান। সেই সন্তানের মা হয়ে বেঁচে থাকার জন্য ও তোমার কাছে ছুটে এসেছে। ওর সিদ্ধান্ত যদি সঠিক মনে করে তুমি মেনে নাও, তাহলে আমি আমি তোমাদের বিয়ের প্রস্তুতি নেব। না, এই জীবনে আমি আর বিয়ে করব না। আমার এই অন্তরে আমার স্ত্রী রুনা ছাড়া আর কাউকে আমি ঠাঁই দিতে পারবো না। আর তাই রুনার স্মৃতি হিসাবে আমার সন্তান আমার জীবনে জড়িয়ে আছে। অন্য কাউকে বিয়ে করে এই জীবন থেকে আমি আমার সন্তানকে আলাদা করে দিতে পারবো না। কারণ আমি জানি রুনার অবর্তমানে অন্য কেউ যদি বউ হয়ে আমার ঘরে পা রাখে, তাহলে জ্বলন্ত হৃদয় জ্বালা আরো বেড়ে যাবে। চলো, দ্বিতীয় স্ত্রীর কোল জুড়ে যখন নতুন সন্তান আসবে, তখন আমার ওনার আদরের ধন পর হয়ে যাবে। এমনও হতে পারে সব মায়ের সংসারে আমার সন্তান অনাদরে অবহেলা দুঃখে কষ্ট বড় হবে। ওনার একটা কষ্ট পাবে যা আমি কোনোদিনও সহ্য করতে পারবো না। আর তাই আমার সিদ্ধান্ত একটাই, আমি দ্বিতীয় বিয়ে করব না। আমার সন্তান হচ্ছে আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কি আমাদের ওস্তাদ কত আদর্শবান খাঁটি মানুষ দেখেছেন? নীলা তার আত্মীয় বলে বেশি কিছু বলেনি। আর ওর জায়গায় আপনি হলে তো শুধু মুখ দিয়ে নয়, হাত দিয়ে হলেও কিছু করতেন। না, আমি অন্য সব সাধারণ মেয়েদের মতো নই। আমি জীবনে কিছু আশা করলে তা না পাওয়া পর্যন্ত আমি ছাড়ি না। কিন্তু আমার বড় ভাইকে নিয়ে আপনি যদি কোনো আশা পোষণ করে থাকেন, তাহলে তার কোনো দিনই পূরণ হবে না। এখানে পা যখন রেখেছি তখন ভিক্ষার হাত বাড়ি হলেও আমার ভালোবাসা আমি আদায় করে নেব। আর তোমার ভাইয়াকে আমি বিয়ে বলা সহজ, কিন্তু করা খুব কঠিন। বাজি বাজি। ওকে, বাই বাই। এই বৃদ্ধাঙ্গুর আছে বলি দেখে বাজেট হয়েছিস। এখন সত্যি যদি মেয়েটা জিতে যায় তখন কি হবে? হ্যাঁ, শুকর আলহামদুলিল্লাহ, তাহলে খুব ভালো হবে। তাই 2 হাত তুলে দিন রাত আল্লাহর কাছে দোয়া করো। কারণ আমরা দুজন বড় ওস্তাদের পাশে পাশে আর কতদিন থাকবো? এই আমাদের দুজনের ছোটখাটো একটা ভবিষ্যৎ আছে না? ঠিক বলেছিস। মিথ্যে কথা। ভবিষ্যতের কথা যদি ভাবতে তাহলে দিন রাত ওস্তাদের পিছে পড়ে থাকতে না। তোমার দেখা পাওয়ার অপেক্ষায় কেউ একজন যা আছে সেদিকে তুমি খেয়াল রাখতে। দিনে একবার হলেও আমাকে বুকে জড়িয়ে ভালোবাসার কথা বলতে। রাগ করো না লক্ষ্মীটি, মুখে না বললে কি হবে? অন্তর দিয়ে 1000 বার বলি, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। থামলে কেন? আরে বলো। আই লাভ ইউ। তুমি আমাদের সাথে থেকে যাও না বাবা। বস। থাকবো রে মা, থাকবো। আমি যে হিংস্র বাঘকে হন্য হয়ে শিকার করার জন্য খুঁজছি, ওকে শেষ না করা পর্যন্ত আমার শান্তি নেই। তাই যতদিন ওকে খুঁজে না পাবো ততদিন তুই এখানেই থাকবি। ঠিকই বলেছেন দুলা ভাই, আপনার বোন জামাইয়ের হত্যার প্রতিশোধ দেবার জন্য আপনি মাহারা। আরে সেই জন্যই তো আমি নিশ্চিন্তে আছি। মামনি, জন্মদিনে যে উপহার আমি তোমাকে দিয়েছি কয়েকদিনের মধ্যেই তার চেয়ে বড় উপহার আমি তোমাকে দেব, যা একজন মেয়ের জীবনে সবচেয়ে বড় উপহার।
বাবা, তুমি জানো না, সেই উপহারের মানুষটাকে আমি অনেক আগেই বেছে নিয়েছি। হ্যাঁ, বাবু কাঁদছে। কি ব্যাপার? নিশ্চয় বাজে অনুযায়ী আমার বড় ভাইয়াকে অর্ধেক বয়স করে ফেলেছে। কিভাবে করলো কাজটা? এই যে এইভাবে। আসি, খোদাহাফেজ। মামি, আমার জন্মদিন পালন তো হয়ে গেছে, তারপর আবার নতুন শাড়ি পরে কোথায় নিয়ে যাচ্ছ? ড্রয়িং রুমে গেলেই সব বুঝতে পারবে। চলো না। আয় মা, বস। ও, তোকে তো বলাই হয়নি মামনি, ওরা তোকে বউ করে নেওয়ার জন্য দেখতে এসেছে। হ্যালো মিস। ভাইজান, তোমার মেয়ে এভাবে দেমার দিকে চলে গেল যে? আমার ছেলেকে কি তোমার মেয়ে পছন্দ হয়নি? পছন্দ যে হয়নি তা খুব সহজেই বোঝা যাচ্ছে। না না, তা নয়, বয়স কম তো, তাই বোধহয় একটু লজ্জা হয়েছে। ঠিক আছে, তোমরা একটু বসো, আমি কথা বলে আসছি। কি রে মা, তুই এভাবে চলে এলি, কোথাও ঠিক হলো? আমাকে না জানিয়ে হঠাৎ করে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করা তোমার ঠিক হয়েছে বাবা? না, তবে বেঠিক কিছু করেছি বলে মনে হয় না, কারণ আজ না হয় কদিন পর বিয়ে তো দিতেই হবে। বাবা, মেয়ের পছন্দ মতো পোশাক হেলিকপ্টারে পাঠানো বড় কোনো বিষয় নয়, কিন্তু কিন্তু পছন্দ মতো একজন জীবনসঙ্গী বাছাই করে দেওয়াটাই একটা মেয়ের জন্য বাবাদের সবচেয়ে বড় উপহার। কিন্তু এই বিয়ে না হলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে মা। কি ঝামেলা হবে? সেই ঝামেলা দেখার জন্য আমি বেঁচে থাকবো না। না মা, না, এত বড় সর্বনাশর কথা তুই মুখে আনিস না। দুলাভাইয়ের চেহারা দেখে মনে হচ্ছে মেয়ে বিয়েতে রাজি হয়ে- আরে দেখতে হবে না, মেয়েটা কার? হ্যাঁ। যা বলেছি তাই হয়েছে। মামনি আমার একটু লজ্জা পেয়েছে। হামিদা, তুই কোনো চিন্তা করিস না, এমন জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন করব যাতে আশেপাশে সব এলাকায় খবর হয়ে যায়। এখন বল, কি চাস তুই? পয়সা, ধন, দৌলত কিছুই আমি চাই না, শুধু আমার স্বামীকে যে খুন করেছে ওই ইসলামের পাওয়াটা আমি চাই। দোলার আজমের বিয়ের 1 মিনিট আগে হলেও ওই রুস্তমের দেহ থেকে কল্লা কেটে নিয়ে আমি তোকে উপহার দেব। রোনা, আমি তো দেয়া ওয়াদা করার চেষ্টা করছি। প্রতিশোধ আর প্রতিঘাতের জীবন থেকে আমি সরে গিয়ে তোমার সন্তানকে বুকে জড়িয়ে রেখেছি। বাবা হয়ে মায়ের আদর স্নেহে ওকে গড়ে তুলেছি। তোমার অভাব ওকে আমি বুঝতে পারিনি। তুমি আমাকে দোয়া করো, আমি যেন তোমার বাবুকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। বড় ভাই সর্বনাশ হয়ে গেছে, বাবু তো ঘরে নেই, কোথাও খুঁজে পাচ্ছি না। ভালো করে খুঁজে দেখো, কোথায় কোথায় আমার বাবু? লক্ষ্মী সোনা, আজ তোমাকে দিয়ে আমি আমার ভাগ্য পরীক্ষা করব। এখানে যে ফুল রাখা আছে তার মধ্যে তুমি যদি এই ফুল ধরো তাহলে বুঝবো আমার বাবা তোমার বাবার সাথে আমার বিয়ে হতে দেবে না, আর যদি এই লাল গোলাপটা ধরো তাহলে বুঝবো তোমার বাবার সাথে আমার বিয়ে হবে, আমি তোমার মা হব। এখন দাও তোমার হাতে, প্লিজ লক্ষ্মী সোনা, এই লাল গোলাপটা তুমি ধরো প্লিজ। এসো না, এসো এসো বাবা, এসো 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 না প্লিজ, এসো এসো এসো। এসো
লক্ষ্মী সোনা বাবা। আমার কাছে এটা খুব ভালো লাগছে, এটাও খুব সুন্দর। কিন্তু এটাও খারাপ না। পছন্দ যখন হচ্ছেই না, তখন সবগুলো একটা করে ছাপিয়ে নিলি হয়। আহা, দোলাকে ডাকলি তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ও নিজেই পছন্দ করুক না। এই যে শুনেছ, কি হয়েছে? তোমার চেহারা দেখে তো মনে হচ্ছে চন্দ্রগ্রহণ লেগেছে। উপরে গিয়ে দেখো সর্বনাশ হচ্ছে। লক্ষ্মী সোনা আমার, বলো মা, বলো মা, বাবা বলো না, বলো মা, বলো বলো মা, মা বলো, বলো না। দুলা মামনি, কে এই বাচ্চা? আমার ছেলে। আজব কথা বলছো তুমি। বিয়ে না হতে বাচ্চা কি করে তোমার কাছে এলো? বাবুটা আমাদের ডান্স মাস্টারের ছেলে। আমি যদি ডান্স মাস্টারকে বিয়ে করি, তাহলে এটা আমারই ছেলে হবে, তাই না? দেখো দোলা, এ যদি তোমাকে মা ডাকে, তাহলে তোমার মা যেখানে শুয়ে আছে সেই কবরে তোমার বাবা আমাদেরকে শুইয়ে দেবে। আমি তো সেদিনই বাবাকে জানিয়ে দিয়েছি, আমার পছন্দের মানুষ ছাড়া অন্য কাউকে আমি বিয়ে করবো না। এ তুমি কি বলছো মামনি? তোমার বাবাই তো সব কথাবার্তা চূড়ান্ত করেছেন। তাছাড়া বিয়ের কার্ডও পছন্দ করা হয়ে গেছে, আজই ছাপানো হবে, কাল থেকে সবাইকে বিলি করবো। তার আর দরকার নেই, কাজগুলো নিয়ে কাজ দিনে ফেলে দাও। আহা, পাগলের মতো কথা বলো না। ভাইজান, এত কথার কি দরকার? ব্যাপারটা আমি দেখছি। ছেড়ে দাও, ছাড়ো বলছি। লোকে নিও না, লোকে নিও না। চলো ভাইজান। না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি আমার বাবুকে চাই। আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, বাবুকে পাওয়া যাবে। আমরা যেভাবেই হোক বাবুকে খুঁজে বের করবো। এই গাছ পাঁচটা, ছেলেকে দিয়ে আমার ভাগ্নির মতো আর কতজনকে মা ডাকিয়েছিস? বল ওর মা কোথায়? নাকি সেও তোর মতো রাতারাতি বড়লোক হবার জন্য অন্য কারোর সাথে রাত কাটাতে গেছে? এই বাচ্চু শিকদার, মুখ সামনে কথা বল, নইলে আরে ভাব দেখে তো মনে হচ্ছে তুই একাই একশো। কি মারবি নাকি? মার, আরে মার, আরে মার না। এই চল, ছুটতে দাঁড়ালে তুই এই এলাকা ছেড়ে চলে যাবি, নইলে পরিণাম কি হবে তার নমুনা দেখ। আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও। না বাচ্চু শিকদার, তোদের মতো অত্যাচারী নরপশুদের শাস্তি দেওয়ার জন্যই আমার জন্ম হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিণতির কাছে হার মেনে একজন নিরীহ মানুষের মতো বেঁচে আছি। কিন্তু আজ যখন তোরা আমার উপর আবার আঘাত এনেছিস, তখন আমি তোদের কাউকে বাঁচতে দেবো না। আমার ভাইজানকে তুমি মেরো না। ভয় লাগে, আমাদের তুমি মাফ করে দাও। আমরা কথা দিচ্ছি আর কোনো দিন কোনো কারণে তোমার ধারে কাছে আসবো না। এবারও তোদের জান আমি ভিক্ষে দিলাম। এরপর যদি আর কোনো ভুল করিস, তাহলে তোদের আমি কাউকে বাঁচতে দেবো না। কথাটা মনে রাখিস। কি বললেন? ঠিকই বলছি, তোমার হবু স্ত্রী আরেকজনের স্ত্রী হতে যাচ্ছে। কার এত বড় সাহস যে আমার কলিজায় হাত দিয়েছে? ওকে কুরবানি করে ওর কল্লা দিয়ে আমি ফুটবল খেলবো। আরে বলা সহজ, কিন্তু করা কঠিন। আমরাও খেলতে গিয়েছিলাম,
কোন রকমের প্রাণ ভিক্ষা চেয়ে বেঁচে এসেছি, তাই যত শীঘ্রই পারো তুমি এসে দোলাকে এখান থেকে নিয়ে যাও। না, রুনাকে দেওয়া ওয়াদা রক্ষার জন্য এখানে আর এক মুহূর্ত নয়। দোলা, দোলা গেল কোথায়? একটু আগে তো এখানে দেখে গেলাম। আরে আশেপাশে কোনো রুমে আছে কিনা যা। তুই দাঁড়িয়ে আছিস কেন? দেখ না কোথায় আছে। জাহান নামের পথে পা বাড়িয়েছে। এই দেখুন, চিঠিতে লিখেছে ও এই বিয়েতে রাজি না, তাই এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। কোথাও খুঁজে পাচ্ছি না। বুঝেছি বস, সবখানে খুঁজে দেখলাম, কোথাও নেই। তার মানে ভয়ে পালিয়েছে, কিন্তু পালিয়ে যাবে কোথায়? ওস্তাদ, চলো গাড়িতে উঠি। আচ্ছা বলো তো, আমাদের ওস্তাদের জীবন নিয়ে কেন তুমি খেলা করছো? তোমাকে হাত জোর করে বলছি, তুমি আমাদের কাছ থেকে চলে যাও। না, আমি বাড়ির সবার সাথে সম্পর্ক ছিন্ন করে চিরদিনের জন্য চলে এসেছি। উনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকবো। দুলা, নিজের এলাকা বাড়ি ঘর ছেড়ে এত দূরে এসেছি শুধু একটু শান্তিতে থাকার জন্য। তোমার কারণে আজ সেই শান্তিটুকু হারিয়ে ফিরে যাচ্ছি। আমার প্রতি যদি তোমার এক বিন্দু পরিমাণ শ্রদ্ধা থাকে, তাহলে তাহলে তুমি এখান থেকে চলে যাও। আমার স্ত্রী আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে সত্যি, কিন্তু আমার জীবন থেকে হারিয়ে যায়নি। আমার এই সন্তানের মাঝে আমি তাকে খুঁজে পাই, আর তাই বলছি তুমি ফিরে যাও। আমাকে কোনো মরণ খেলায় ফেলো না। চল খেদমত। হ্যাঁ চলো। ঠিকই চল, যে করে হোক সামনের স্টেশনে ট্রেন থামাতেই হবে। চল। ওই ট্রেন তো এই স্টেশনে থামবে না, আর যেভাবে হোক থামাতে হবে। ঠিক আছে, আমি ট্রেন থামানোর ব্যবস্থা করছি। বাঁচতে চাইলে ট্রেন থামানোর ব্যবস্থা কর। লাল পতাকা দেখা। ওই গাছ বাচ্চা কোন বডিটাকে খুঁজে বের করে ওর মাথাটা কেটে দিয়ে আসো। যাও।
বাস্তান্ডা, তুমি কে জানেন? রুস্তম খান। আরে বাচ্চা চাইলে এরা বলে কি? এই কে তুমি? সুলেমান সরকারের বংশের সাথে তোমার কি সম্পর্ক? সত্যি করে বলো, তুমি কে? তোমার বাবার নাম কি? শরীফ জোয়ারদার। কোন উদ্দেশ্যে তুমি আমার পিছু নিয়েছো? বলো, কে পাঠিয়েছে তোমাকে? বলো। এই মেয়ে, তুমি জানো তোমার বাবা আমার ওস্তাদের জীবনে কি ক্ষতি করেছে? কত বড় শত্রু সে? তাহলে শোনো, সমাজের অন্য সব ছোট ছেলে মেয়েদের মতো ওস্তাদ আমার মা বাবা ভাই বোনের স্নেহ আদর ভালোবাসাকে বিসর্জন দিয়ে তোমার বাবা আর তোমার ফুফা সুলেমান সরকারের অত্যাচার আর জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য খাতা কলমের বদলে সেই অবুধ বয়স থেকে হাতে লাঠি তুলে নিয়েছে। বাবা, তোমার আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আগুনের পুরে যে লোহা জন্ম দিয়েছ, সেই আমি আজ সম্পূর্ণ প্রস্তুত। কালাম চাচা 15 বছর ধরে তোমার যে হক থেকে বঞ্চিত হয়ে অসহায়ের মতো বেঁচে আছো, এবার তার হিসাব আমি কড়ায় গন্ডায় বুঝে নিব। আগামীকাল 15 বছর শেষ হবে, কথাটা সুলেমান সরকারকে জানিয়ে এসো। কালাম শেখ, এত বছর পর কি মনে করি? আগামীকাল 15 বছর শেষ হবে, তাই ওয়াদা অনুযায়ী আমাদের জমির দলিল এবং গত 15 বছরে জমি থেকে আয়ের টাকা সমবায় সমিতির অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। গোলাম হয়ে এসে যে কথা বলছো তা যদি না করি, তাহলে তোমাদের সবার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাবে। আর সেই কল্লা দিয়ে ফুটবল খেলবে? ওই খেলোয়াড়ের কলিজাটা আমি 2 চোখ ভরে দেখব। বলো, ওর নাম কি? রুস্তম খান। আজকে শুভ কাজ সফল হওয়ার জন্য আমার রুস্তম নামাজ আদায় করছে। নামাজ শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ কাছে যেতে পারবে না। একবার জান ভিক্ষা দিয়েছি, এবার বাপ বেটা দুজনকেই উচিত শিক্ষা দেবো। কথা কম, নইলে জান খতম করে দেবো। নাও, তবু যেতে দেবো না। চুপ! আল্লাহুম্মা আমিন।
সলেমান, 15 বছর আগে তুই জমি সমবায় সমিতি নিরহ সদস্যদের হক কেড়ে নেওয়ার জন্য আমার বাবাকে এইভাবে পায়ের নিচে ফেলে তার জীবন কেড়ে নিতে চেয়েছিলি, তেমনি আজ ওর জীবন আমি কেড়ে নিব। যদি জানে বাঁচতে চাস তাহলে আজ তুই এক্ষুনি সেই দলিল ফিরিয়ে দিবি। দে দলিল। এই রুস্তম, এই সুলেমান যা নেয় তা কোনোদিন ফিরিয়ে দেয় না, সুতরাং দলিল তুই কোনোদিনই ফেরত পাবি না। তাহলে তুই জানে বাঁচবি না। কি না বোন না, আমি তোর স্বামীর কবরের মাটি খেয়ে কসম খেয়ে এসেছি, তুই সেদিনই বিধবা শাড়ি পরবি, সেদিন আমি ওই রুস্তম সহ ওর বংশের সবাইকে কাপড়ের কাপড় পরাতে পারবো। আমি ব্যস্ত মানুষ, বিয়ে শাদী নিয়ে আমার কাজ কারবার, যা আপনার বাড়িতে আছে বলে মনে হয় না। নিশ্চয়ই কোনো দাওয়াতে ডেকেছেন, তাই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করে দিন, খেয়ে কাজে যাই। চুপ করো, আমি তোমাকে কাজেই ডেকেছি। কি কাজ হুজুর? একটা সুন্দরী পাত্রী চাই। কার জন্য হুজুর? রুস্তমের জন্য। ওনাকে কে মেয়ে দেবে? মাফ করবেন, এই কাজ আমি করতে পারবো না। কে বললে পারবে না? পারবো হুজুর। বলেন কেমন পাত্রী চাই? নম্র, ভদ্র, শিক্ষিতা মেয়ে, যৌতুক টৌতুক লাগবে না। হুজুর এই দেখুন। মা, দেখেই বোঝা যাচ্ছে লক্ষ্মী মেয়ে, শীঘ্রই প্রস্তাব নিয়ে যাও। কিন্তু হুজুর একটু সমস্যা আছে, কোন পুলিশ মাস্তান বীরপুরুষ দাঙ্গাবাজ ছেলে এই মেয়ের পছন্দ নয়। সংস্কৃতি মানা ছেলে ছাড়া এ মেয়ে কাউকে বিয়েই করবে না। ঠিক আছে, তবে রুস্তমের সত্যিকার পরিচয় গোপন রেখে ওকে জানাও রুস্তম একজন সংস্কৃতি মানার ছেলে, যার প্রমাণ আগামী পৌষ মেলার সাংস্কৃতিক মঞ্চে পাবে। এদের মধ্যে কিন্তু আমার ছেলেও আছে। ভালো করে খুঁজে দেখো কে হবে তোমার উপযুক্ত স্বামী। তুমি বেছে বের করো কে হবে। যে রুস্তমের সাথে আমাদের শত্রুতা, ওর সাথে আমার বংশের কারো আত্মীয়তা হতে পারে না। কি করবে তুমি? যে ভাই আদর্শ আর সততার বড়াই করি, আমাদের সাথে রক্তের সম্পর্ক ছিন্ন করি, এতটা বছর দূরে সরে আছে, সে কি তোমার কথা রাখবে? যদি না রাখে তাহলে আমি ওর মেয়েকেও ক্ষমা করব না। না শরীফ না, বাপদাদা সহ সম্পত্তির ভাগ থেকে তুই আর হামিদা বেইমানি করে আমাকে বঞ্চিত করেছিস। আমি মুখ বুঝে সব সহ্য করেছি, কোনো দিন দাবিদার হয়ে হাত বাড়াইনি, কিন্তু আজ তোর কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমার মাহারা মেয়ের জীবন নিয়ে তুই ছিনিমিনি খেলিস না। তাহলে মেয়েকে অন্য কোথাও বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। প্রয়োজনে তোমার মেয়েকে আমি ভালো বংশের কোন ধনবান পরিবারের পুত্রবধূ করার ব্যবস্থা করে দেব। কিন্তু আমি যে কথা দিয়ে ফেলেছি, ফিরিয়ে নাও, তা না হলে আমি যা বলেছি তাই করব। আপনি কি বলছেন? ঠিকই বলছি রাহান সাহেব, কোন খারাপি দাঙ্গা হাঙ্গামা করতে যাদের এক বিন্দু বুক কাঁপে না, সেই ভাই বোনদের কথা অমান্য করে আমি আমার মেয়ের জীবনে সর্বনাশ ডেকে আনতে পারবো না। প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করবেন। না, কারো ভয় আপনি আমার বাবাকে দেওয়ার কথা ফিরিয়ে নিয়ে আমার বাবাকে অপমান করবেন,
তা কিন্তু আমি বরদাস্ত করব না। বাবা, আপনি ভাইয়া ভাবি শাহানাদের বিয়েতে আসার জন্য চিঠি লিখে দিন। আমি সরকার বাড়িতে গিয়ে ওই শরীফ জোয়ারদারের সাথে বোঝাপড়াটা করে আসছি। এই শরীফ জোয়ারদার, কোথায় কি দেরি আয়? তুমি? হ্যাঁ, আমি। তোর ভাই আমার হবু শ্বশুরকে যে হুমকি দিয়ে এসেছে, তার পাত ভাঙা জবাব দিতে এসেছি। কোথায় সে? সাহস থাকলে সামনে এসে দাঁড়াতে বল। তোর বাবার ভালো যে ভাইজান এখন এখানে নেই। যদি থাকতো তাহলে তোকে লাশ হয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হতো। চুপ! যে রুস্তম তোদের কারণে অবশ বয়স থেকে মাথায় কাফনের কাপড় বেঁধে আছে, তাকে মৃত্যুর ভয় দেখে যদি আর একটা কথা বলিস, তাহলে আমি তোর জিভ কেটে জবান চিরদিনের জন্য স্তব্ধ করে দেব। এই! কথাটা মনে রাখিস। তোর মতো হিংস্র বাক্যে মান ছবল দেওয়ার জন্য আমিও কাল রাগিনী হয়ে থাকবো। তুই বধূ করে যাকে ঘরে আনবি, খুব শীঘ্রই তাকে আমি দুধা শাড়ি পরিয়ে দেব। না, আপনি সিদ্ধান্ত নিলে কি হবে? আমি করব না। কারণ যে ভাই বোনদেরকে আমি আমার নিজের জীবনে চাইতে বেশি ভালোবাসে, তাদেরকে ছাড়া আমি বিয়ে করে স্বার্থপর হতে পারবো না। আমি ওদের মনে কষ্ট দিতে পারবো না। জানি, কিন্তু আমরা চাইলেই যে ওরা আসতে পারবে না। হ্যাঁ, বিদেশের ব্যাপার, গাড়ি বা ট্রেনে আসা তো সম্ভব না। খবর পেয়ে রওনা দিয়ে পৌঁছতে হলে কমপক্ষে 3 দিন সময় লাগবে। 3 দিন কেন? প্রয়োজনে 3 মাস অপেক্ষা করতে হলে করব। এ তুই কি বলছিস? বিয়ের সমস্ত আয়োজন করা হয়ে গেছে, মেয়ে পক্ষের লোকজন সবাই এখন শুধু তোর অপেক্ষায় বসে আছে। থাকুক, আপনাদেরকে খবর পাঠিয়ে দিন। আমার ভাই বোনেরা না আসা পর্যন্ত এ বিয়ে হবে না। কিন্তু ওরা তোর বিয়েতে আসবে না। তুই বলার পর ওদেরকে আসার জন্য আমি চিঠি লিখেছি। ওরা উত্তর পাঠিয়ে কি লিখেছে এটা পড়ে দেখ। ওরা কেউ আমেরিকায়, কেউ কানাডায়, কেউ লন্ডনে নিজেদের কাজে ব্যস্ত। ডলার পাউন্ডের পিছনে ছুটছে সবাই। তোর পিছনে সময় নষ্ট করবে কেন? ওরা আসবে, তবে তোর বিয়েতে নয়, অবসরে ছুটি কাটাতে। এখন বল, ওদের অপেক্ষায় থাকবি না আমার সম্মান রক্ষা করবি? তোমার সম্মান হানি হওয়ার মতো কাজ আমি করব না বাবা, আমি করব না। আলহামদুলিল্লাহ। কি ব্যাপার? কি লেখা আছে? যদি আসে টিকটিকি বাসর ঘরে, বধুর জীবন মধুর হবে স্বামীর আদর সোহাগে। এসো।